আমাদের দেশের বাড়ি কুমিল্লা জেলার ১৪ গ্রামে চিউড়া ইউনিয়নের কোনো এক এলাকায় বসবাস করি আমরা। আমার দাদার নাম নূর আহমেদ। তিনি একজন আমাদের মসজিদের ইমাম ছিলেন। ঘটনাগুলো যুদ্ধের পরের, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। একদিন আমি আমার বিছানায় বসে বসে আমার বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে কথা বলছিলাম দাদার সাথে। তার পাশে বসা দাদু বলতে লাগলেন, আরে তো দাদারও তো একটি ঘটনা আছে। আমার এবং দাদুর জোড়াজুড়িতে বলতে লাগলেন দাদা। তবে কথার ভেতরে আমি আমার আর এক বোনের কথা বলেছিলাম। আমি তার ঘটনাটি পুরোপুরি জানি না। যদি পুরোপুরি জানতে পারি তাহলে আপনার কাছে পাঠিয়ে দেব। ঘটনাটি ৩ ভাগে বিভক্ত, তাই ভাগে ভাগে বলবো ইনশাল্লাহ। যেহেতু ঘটনাগুলো আমার দাদার সাথে ঘটেছিল, তার মুখ থেকেই শুনবো সেই ঘটনাগুলো। ঘটনা ১, বলছেন দাদা। আমি আর তোমার দাদি শুয়েছিলাম খাটে। সময়টা গভীর রাত হবে। আমি স্বপ্নে দেখতে পেলাম একজন আলখেল্লা পরা লোক আমাকে এসে বলতে লাগলো, কিরে, কবিরাজি শিখবি? যদি শিখতে চাস তাহলে তোকে তোদের পাশের মসজিদের কবরে 15 দিন আর তোদের পাশের এলাকার গায়েবী মসজিদে থাকতে হবে 15 দিন। পারবি? আমি আটকা এইগুলো শুনে বললাম, কিসের কবিরাজি? তবে নাতি শোন, আমার অনেক আশা ছিল কবিরাজি করার। তবে সে আটকা বলার কারণে আমি তাকে ডাইরেক্ট মানা করে দেই। আর আমি বলছিলাম এগুলো আমাকে দিয়ে হবে না। রাগান্বিত কণ্ঠে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কিছু বলার আগেই আজান দিয়ে দিয়েছিল। আমারও ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে হাঁপাতে হাঁপাতে তোর দাদিকে সবকিছু বলি। তোর দাদি বলে, আরে এগুলো কিছু না, স্বপ্ন দেখেছ হয়তো, শুয়ে পড়ো তো। এইভাবে আমি টানা 4 দিন স্বপ্ন দেখেছিলাম। আমি সিদ্ধান্ত পাল্টাইনি। তবে আলখেল্লা পড়া লোকটা 4 দিনের দিন বলে গিয়েছিল তার কথাগুলো যদি না শুনি সে আবার আসবে এবং সে সময় ভয়ঙ্কর হিসেবে দেখা দেবে। এই কথা বলে সে চলে যায়। ঘটনা 2, স্বপ্নের ঘটনার কয়েক বছর পরের কথা। আমি একদিন রাতে আমাদের বাজার থেকে আসছিলাম। সেদিন চাঁদের আলো ছিল। আমি আমার সামনে দেখতে পেলাম কেউ একজন আমাকে পিচ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই যে ভাই, শুনছেন, রাস্তার মাঝখানে কেন দাঁড়িয়ে আছেন? কোনো কথা বলে না। সামনে থাকা লোকটা এরকম কয়েকবার বলার পরও যখন কোনো কথা বলছিল না, আমি বিরক্ত হয়ে বলতে লাগলাম, আরে কথা কি কানে যায় না নাকি? তখনই লোকটা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, কিরে, তোর যদি এত তাড়া থাকে তাহলে যা। আমি যাওয়ার সময় লোকটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ যে লোকটি আমার সামনে দেখছি সে অন্য কেউ নয়। কয়েক বছর আগে স্বপ্নে দেখা লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে। সেই লোকটি, তখনই লোকটি আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসতে লাগলো, বাঘ যেন তার শিকার পেয়েছে। সে বলতে লাগলো, আমি তোকে বলেছিলাম না যে আমার কথা না শুনলে আমি ফিরে আসব? এখনো সময় আছে, আমি যা বলছি তাই কর। আমার এক কথা, আমার দ্বারা হবে না। এটা বলার সাথে সাথে লোকটা আমার উপরে ঝাঁপিয়ে পড়বে এমন একটা সময় কোনো এক লোকের হাতের স্পর্শ পেলাম কাঁধে। তাকিয়ে দেখি আমার বাড়ির এক চাচা। চাচা বললেন, কিরে, তুই এখানে কি করিস? আমি কত আগে থেকে তোকে ডাকছি, তোর কোনো সারা শব্দ নেই। কি হয়েছে তোর? কোনো সমস্যা? আরে দেখো না, সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, আমাকে যেতে দিচ্ছে না। কই, কোন লোক? চাচা তার হাতে থাকা হ্যারিকেনটা আগানোর সাথে সাথেই যেন লোকটা গায়েব হয়ে গেল। ঘটনা 3, দ্বিতীয় ঘটনার কয়েকদিন পর আমি আর তোর দাদি শুয়েছিলাম খাটে। মধ্যরাতে গরমের উষ্ণতায় আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমি একটা জমির মাঝখানে শুয়ে আছি। আমি উঠে চারপাশে তাকিয়ে দেখি আগুন আর আগুন। তখনই দেখতে পেলাম এই আগুন থেকে এক লোক বেরিয়ে আসছে এবং আমার দিকে একটা আগুনের গোলা ছুঁড়ে মারে সে। এরপর আমার আর কিছু মনে নেই। আমি ঘুম থেকে উঠে দেখি আমি আমার বিছানায়, আমার পাশে অনেক লোক দাঁড়িয়ে আছে। আমি তোর দাদিকে বলতে লাগলাম, আমি এখানে কিভাবে?
আমি তো জমিনে শুয়েছিলাম। তখন দাদি বলতে লাগলো, যখন ঘুম থেকে উঠি দেখি তোর দাদা বিছানায় নেই। বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরেও যখন তোর দাদার খোঁজ পেলাম না, তখন আমি বাড়ির সবাইকে নিয়ে তোর দাদুকে খুঁজতে বের হই। খুঁজতে খুঁজতে তোর দাদাকে পাই একটা জমিতে শোয়া অবস্থায়। যে অবস্থায় পাই দেখলে মনে হয় কেউ যেন শোয়ায় রেখেছে। সবাই ধরাধরি করে তোর দাদাকে বাড়িতে নিয়ে আসি। এই বলে শেষ করলেন দাদি। আবারও বলতে শুরু করলেন দাদা। এত ঘটনা ঘটার পরে আমি ডিসাইড করি আমি কবরে থাকব। আমি আমাদের মসজিদের কবরস্থানে 15 দিন থাকার কথা থাকলেও 6 দিন ছিলাম, কারণ বাড়িতে সমস্যা। আমাদের মসজিদের কবরস্থানে 15 দিন না থাকতে পারলেও গায়েবী মসজিদের কবরস্থানে 15 দিনই ছিলাম। গায়েবী মসজিদের কবরস্থানে আমার সাথে অনেক ঘটনা ঘটেছিল। যখন আমি রাতে কবরে শুয়ে থাকতাম, আমি বুঝতে পারতাম অনেক লোক যেন আমার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। শুধু একটা নয়, অনেক লোক। চিৎকারের আওয়াজ শোনা যেত তাদের। আমি ওইখানে এত বড় বড় সাপ দেখেছি আমার উপর দিয়ে যেতে, যা কোনোদিন দেখব বলে ভাবিনি। এই বলে দাদা তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করলেন আমার সাথে। আমি দাদাকে বললাম, আচ্ছা দাদা, তুমি কবিরাজি শিখলে, সেটা শিখলে কিভাবে? দাদা বলতে লাগলো, লোকটার কথা মতো সবকিছু করার পর লোকটা আমার স্বপ্নে এসে আমাকে সবকিছু বলে যেত, আর এভাবেই সবকিছু আমি শিখে নিয়েছি। এই হচ্ছে আমার ঘটনা। আমি আশা রাখি অবশ্যই আপনি এই ঘটনাটি শ্রোতাদের পড়ে শোনাবেন এবং আমার দাদা অসুস্থ হয়ে 2021 সালের মে মাসের 18 তারিখ মারা যান। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। আমার ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন। আমার কাছে আরও কিছু ঘটনা আছে, এই ঘটনা সিলেক্টেড হলে আমি ওইগুলো পাঠিয়ে দেব। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি বলবো যে এই যে জোরপূর্বক কাউকে কালো জাদুতে নিয়ে আসা বা ইনসিস্ট করা বা কালো জাদু করতেই হবে, এরকম টাইপের একটা ঘটনার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যে তাকে যেতে হয়েছিল, এটা একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, তারপরেও তিনি সেখান থেকে ফিরে আসতে পেরেছেন, এটাই বড় কথা। এবং কবিরাজি কিন্তু তাকে শিখতে হয়েছে এবং কথা মেনে নিতে হয়েছে। কথা মেনে না নিলে হয়তো আরও ঝামেলা হতে পারত, বাট সেটা হয়নি, কারণ তিনি সেই স্বপ্নে দেখা লোকটির কথা মতো চলেছেন। কিন্তু তাতে করে নিজের নিশ্চয়ই অনেক, জীবনটা হয়তো অনেক অন্যরকম হয়ে গিয়েছিল। দেখা যাক আমাদের পরের ঘটনাটিতে কি বলছেন আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি। একসাথে দুটো ঘটনা বলে ফেলি। যিনি লিখছেন তার মতো করে আমি পড়ার চেষ্টা করছি। আমি আসব, আমি আবার ফিরে আসব, তবে প্রেমিকা নয়, ভয়ঙ্করী রূপে। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক দিন যাবৎ আপনার অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আজকে প্রথমবারের মতো আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আপনি পড়ে শোনালে খুব খুশি হব। 2004 সাল। আমি তখন খুবই ছোট। আমাদের বাড়িটা ফরিদপুরের রাজবাড়িতে। বলে রাখা ভালো, আমার দাদা পেশায় একজন কবিরাজ। অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগী আসতো আমাদের বাড়িতে। আমার এক চাচাতো ফুপির বাড়ি ত্রিশাল। একদিন বাড়িতে ময়মনসিংহ হতে একজন ভূতে ধরা রোগীকে নিয়ে আসে তার বাবা মা। তারা অনেক চিকিৎসক কবিরাজ দেখানোর পর নিরাশ হয়ে ওই ফুপির মাধ্যমে আমার দাদার নিকটে আসেন। বলে রাখা ভালো, যেহেতু তারা অনেক দূর থেকে এসেছেন, তাই দাদি আমার মাকে তাদের থাকবার জন্য কাছারি ঘর খুলে দিতে বলেন। কারণ দাদা জিন ভূতে ধরা রোগীর চিকিৎসা 7 দিন যাবৎ করতেন। চিকিৎসা চলাকালীন সময়ে দাদা বাচ্চারা তো দূর, কোনো নারীকেও সেখানে অ্যালাউ করতেন না। যে ছেলেটাকে নিয়ে ওনারা এসেছিলেন তার নাম তাওরাত, বয়স 22। যখন তাওরাতের বয়স 15 বছর, তখন সে এক অমাবস্যা রাতে তার বড় বোনের বাড়ি থেকে সাইকেলে করে নিজের বাড়িতে ফিরছিল। কিছু দূর আসার পর তার সাইকেলের চাকা পাংচার হয়ে যায়। ঘটনা শুরু এখান থেকেই। তখন তাওরাত তার সাইকেলটি সারানোর জন্য কোনো একটা মেকানিকের দোকানে যায়। সেখানে যাবার পর সাইকেলের চাকায় পাম্প দিতে গিয়ে দেখে
চাকাটি পাংচার হয়ে গেছে এবং চাকাটি খুলে তার ভেতর যে টিউব রয়েছে সেটা বদলে দিতে হবে। তখন আর কি করার, এমনিতেই তার বোনের বাড়ি থেকে সে সন্ধ্যাবেলায় বেরিয়েছিল। তার বোনের সাথে একটু কথা কাটাকাটি করেই বেরিয়ে পড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে। দোকানের মেকানিক বলল, সারাতে দেরি হবে, আপনি বরং সাইকেলটি রেখে বাড়ি চলে যান, কাল সকালে আসবেন, কেমন? কিন্তু তাওরাত তার বোনের বাসায় ফিরতে চায় না। সে তখন মেকানিককে বলে, সাইকেলটি কি আজ রাতের মধ্যে সারা যাবে না? মানে খুবই ইমার্জেন্সি ছিল, আমাকে আজ রাতের মধ্যে বাড়ি ফিরতে হবে, কাল সকালে আমার একটা কাজ আছে, দয়া করে একটু দেখবেন কি যদি কিছু করতে পারেন। তাওরাতের কথা শুনে মেকানিক বলল, ঠিক আছে, আপনি ওখানে বসুন, আমি দেখছি কি করা যায়। মেকানিকের কথায় আশ্বস্ত হয়ে তাওরাত দোকানের সামনে পায়চারি করতে থাকলো। সাইকেলটি সারাতে আনুমানিক রাত 10টা বেজে গেল। বলে রাখা ভালো, শীতের সময় চলছিল, রাত 8টার পরেই তেমন লোকজন পাওয়া যায় না, রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকে। তার বোনের বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 3 ঘন্টা। কথায় বলে, জিদ হলে কোনো হুঁশ থাকে না, তাই সে একরকম এই শীতের মধ্যে কনকনে রাতে বেরিয়ে পড়েছে নিজের বাড়ির উদ্দেশ্যে। সে সাইকেলটি নিয়ে তার পথ চলা শুরু করলো। শীতের রাত, 3 ঘন্টা রাস্তা যেন বেড়ে গিয়ে অনেক লম্বা হয়ে গিয়েছে, পথ যেন ফুরোতেই চায় না। এদিকে রাত 12টা বেজে গেছে। অমাবস্যার ঘোর অমানিসায় পথঘাট চোখে দেখার জো নেই। বলে রাখি, তাওরাতের কাছে তখন কোনো মোবাইল ফোন ছিল না, কারণ এই ঘটনা যে সময়ের, তখন মোবাইল ফোনও এত অ্যাভেলেবেল ছিল না। তাওরাতের কাছে একটা ছোট্ট টর্চ লাইট ছিল, তার হাতে ছিল একটি ঘড়ি। শীতের রাত, অনেক ঠান্ডা পড়েছে, সেই সাথে কুয়াশাও পড়েছে বেশ, তাই পথঘাটগুলো অতটা ঠাহর করা যাচ্ছে না। তাওরাতের বেশ ঠান্ডা লাগছিল, তার গায়ে শীতের কোনো পোশাক ছিল না। কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে হঠাৎ দেখতে পেল একটি মাঠের মাঝখানে একটি দিঘি, এবং দিঘির পানি ঝলমল করছে। চারপাশে এত অন্ধকার, তাহলে দিঘির পানি কি করে ঝলমল করছে? ওইখানে তো আলোই বা ছড়ালো কে? সে যত এসব ভাবছে, তার মনের মধ্যে একটা ভয় জেঁকে বসছে। সে ঘড়ির দিকে তাকায়, দেখে রাত 12টা বেজে গেছে। এবার তাওরাতের অনেক ভয় করতে লাগলো। কিছুক্ষণ আগে সে দেখেছে 12টা বেজেছে, এখনও দেখছে ঘড়িতে ঠিক 12টাই বাজে। সে এতটা পথ চলে এলো, তবু সময় কেন বাড়ল না? কি করে এটা সম্ভব? বলে রাখি, তাওরাত ক্লাস 10-এ পড়ে। তারা 4 ভাই বোন, তাদের মধ্যে তাওরাত 3 নাম্বার, আর বাকি 3 বোনের থেকে সে দেখতে খুব সুন্দর, উজ্জ্বল এবং সুঠাম দেহের অধিকারী। তাওরাত সামনের দিকে তাকাতেই দেখে দিঘির পাড়ের ওপর চলে এসেছে, এবং দিঘির পানির ওপরে কয়েকজন ডানাওয়ালা সুন্দরী রমণী মনের আনন্দে উচ্ছ্বাস করছে। এগুলো দেখে তাওরাত কিছু সময়ের জন্য স্বস্তি ফিরে পেল। তার মধ্যে থেকে ভয় চলে গেল। সে ভাবতে লাগলো, ইস, ওখানে 7টা পরী ছিল, সবচাইতে ছোট যে পরীটি, সে তাওরাতের কাছে এগিয়ে এলো। তাওরাতের সৌন্দর্যে পরীটি বিমোহিত এবং তাওরাতকে বলল, তুমি যাবে আমাদের সাথে? বাকি 6 জন পরীকে বারবার ডাকছিল, ওরা মনুষ্য, ওদের মোহে পড়ো না, ওদের মোহে পড়লে আমাদের পিতা তোমাকে পরিত্যাগ করবে। তুমি আমাদের ছোট বোন, তোমার এরকম দশা হোক এটা আমরা কেউ চাই না, তুমি চলে এসো। কিন্তু 7ম পরী কোনোভাবেই তাওরাতকে ছাড়তে রাজি না। সে তখন তাদের বাবার ভয়ানক শাস্তির কথা স্মরণ করে যাবার সিদ্ধান্ত নিল, কিন্তু তাওরাতকে সে রেখে যাবে না। তাই সে তার মোহ দ্বারা তাওরাতকে বশীভূত করল। সকালবেলা আশেপাশে গ্রামের লোকজন এসে তাওরাতকে মাঠের মাঝখানে পড়ে থাকতে দেখল। না সেখানে কোনো দিঘি আছে, না সেখানে কোনো জলের ধারা। তার মানে কাল রাতে তাওরাত যেটা দেখেছিল সেটা শুধু কাল রাতের জন্যই ছিল। ঘটনায় ফিরে আসি। তাদের মধ্যে একজন তাওরাতের বাবাকে চেনে, তাই তিনি দৌড়ে গিয়ে তাওরাতের বাড়িতে খবর দিল, এবং তাওরাতের বড় ভাই ও মা এলো, এসে তাওরাতকে বাড়ি নিয়ে গেল। ওই ঘটনার পর তাওরাতের আর কোনো কিছুই ভালো লাগে না। দিন দিন কেমন উদাসীন হতে থাকে। 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে চঞ্চল এবং মেধাবী ছিল তাওরাত। দিন দিন তার এই করুণ পরিণতি দেখে তার দাদা দাদি অনেক চিন্তায় শয্যাশায়ী হলো। এদিকে সবাই ভেবেছিল হয়তো ঠিক হয়ে যাবে, সব ঠিকই আছে, আবারও আগের মতো সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সে। কিন্তু তার কোনোটিই হলো না। 7টি বছর কেটে গেল। অনেক ফকির, দরবেশ, কাপালিক, ডাক্তার, বৈদ্য সব কিছু করেই কোনো ফল পেল না। তাওরাতের দাদি 2 বছর আগে গত হয়েছে। যাবার আগে তাওরাতের বাবাকে বলে যায়,
তাওরাতকে কোনো জিন পড়িতে ধরেছে, কিন্তু তুই ওর সঠিক সন্ধান নিতে পারছিস না, সঠিক চিকিৎসা করাতে পারছিস না। ওকে ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যা। তার সুবাদে তারতের বাবা মায়ের সঙ্গে আমার ফুপির পরিচয়। বলে রাখি, তারতের গ্রামে আমাদের ফুপির ননদের বিয়ে হয় এবং তাওরাতের মা সম্পর্কে আমার ফুপির ননদের শাশুড়ির বোন হয়। তাই আমার ফুপি তার ননদের মুখে তাওরাতের এই ঘটনা শুনে ওনাদের আমার দাদার কাছে নিয়ে আসতে বলেন। যেহেতু 7 দিনব্যাপী চিকিৎসা করা হবে, তাই এই 7 দিনের জন্য আমাদের কাছারি ঘরেই তাওরাতের পরিবার থাকতে লাগলো। 7 দিনে 2 দিন চলে গেল। দাদা কিছুই করতে পারছিলেন না ঠিক করে, ধরেই উঠতে পারছিলেন না আসলে তাওরাতের হয়েছেটা কি। চিকিৎসার 3য় দিন তাওরাতকে আবারও গ্রাম্য অঞ্চলের ভাষায় বলে ধারানি, অর্থাৎ ট্রিটমেন্ট বা থেরাপিও বলা যেতে পারে। থেরাপি দেবার সময় দাদা তাকে ধীরে ধীরে 7 বছর আগে ফিরে যেতে বলেন। তাওরাতও ধীরে ধীরে 7 বছর আগে ফিরে যায়। তার স্মৃতির পাতা উল্টে সে পূর্বে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটির বিবরণ জানায় দাদাকে, এবং ফাঁকে ফাঁকে তাওরাতের বাবা মার কাছ থেকেও দাদা বেশ কিছু তথ্য সংগ্রহ করেন। আরও 2 দিন কেটে গেল, কিন্তু তাওরাতের অবস্থার কোনো পরিবর্তন এলো না। চিকিৎসার 5ম দিনের কথা বলছি। সেদিন এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। তার আগে বলে রাখা ভালো, তাওরাতে 2 ভাই বোনের বিয়ে সম্পন্ন হয়েছিল। বড় ভাই বিয়ে করেছেন, বড় বোনের তো বিয়ে হয়েছে, সেটা আপনাদের আগেই বলা হয়েছে। বাকি রইল তাওরাতের ছোট বোন, যে কিনা এই 7 বছর যেতে যেতে বিবাহযোগ্য হয়ে উঠেছেন। কিন্তু তাওরাতের এই ঘটনার কথা শুধু গ্রামেই নয়, আশেপাশের অনেক জায়গাতেই রটে গিয়েছিল, যার দরুন তাওরাতের ছোট বোনকে কেউ বিয়ে করতে চাইছিল না। এবং সবাই বলেছিল যদি তাওরাতের একটা বিয়ে দেয়া যায় তবেই সবাই বুঝবে তাওরাত সুস্থ স্বাভাবিক। কিন্তু তাওরাতকে বিয়ের কথা বললেই সে ভীষণ রেগে যেত, কখনো কখনো নিজের জীবন নাশ করার প্রয়াসও করত। এরকম অবস্থায় তার বাবা মা ভীষণ সংকটে পড়ে যান। ঘটনায় ফিরে আসি। চিকিৎসার 5ম দিন যে আশ্চর্যজনক ঘটনার কথা বলছি সেটি হলো, সেদিন দাদা তাওরাতের সামনে সেই 7ম পরীটিকে হাজির করলেন, যে তাওরাতের ঘাড়ে ভর করেছিল। দাদা তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কে? কেনই বা এই ছেলেটিকে বশীভূত করে রেখেছ? কি অপরাধ করেছে সে? আর কেনই বা তুমি ওকে ছেড়ে যেতে চাইছো না? সমস্ত কথার উত্তরে তাওরাতের ভেতর থেকে এক নারী কণ্ঠস্বর উত্তর দিল, সে তাওরাতকে খুবই পছন্দ করে। আজ 7টি বছর ধরে সে তাওরাতকে বিয়ে করেছে। ভাবতেই গা শিউরে ওঠে। এই 7টি বছর সে সংসার করেছে তাওরাতের সঙ্গে, তাই সে সংসার ভেঙে দিতে চায় না, এবং যদি কেউ তাকে বাধ্য করে তবে তার ভয়ঙ্কর পরিণতি হবে, এই বলে দাদাকে ভয় দেখানোর চেষ্টা করে। পরীটি দাদাকে আরও জানায়, আপনি কেন আমাদের মাঝে ঢুকতে চাইছেন? আমরা তো বেশ আছি, আর তাওরাতেরও অন্য কোনো বউ বা বিয়ের প্রয়োজন নেই। ও আমার সঙ্গে থাকবে যতদিন বাঁচবে। পরীর সাথে মানুষের প্রেম কি একটা আজব ঘটনা, তাই না? আসলেই এটা কি বাস্তব? সত্যি কি এমন ঘটনা ঘটে? যদি আমি এই ঘটনার সাক্ষী না হতাম তবে বুঝতে পারতাম না। চিকিৎসার প্রায় শেষ দিন, 7ম দিন, সেদিন রাতে আমার দাদা তার গুরু, মানে যার থেকে দাদা কবিরাজি রপ্ত করেছিলেন, তার বয়স আনুমানিক 80-র কোঠায় হবে, তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি এসে দাদার সঙ্গে মিলিতভাবে একটা ফয়সালা করলেন। ফাইনালি পরীটি তাওরাতকে ছেড়ে যেতে বাধ্য হলো। যদিও সে ছেড়ে যেতে চায়নি, তাকে ছাড়ানো হলো। পরীটি যখন তাওরাতকে ছেড়ে চলে যায়, যেতে যেতে সে বলতে থাকে, এতদিন তোমরা আমার ভালো রূপটি দেখেছ, তবে এটা আমার শেষ যাত্রা নয়। আমি আসবো, আমি আবারও আসবো, হয়তো তখন কারোর সঙ্গে সংসার বাঁধতে নয়। তোমরা যারা আমার শত্রু হলে তাদের প্রত্যেকের জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য ভয়ঙ্কর রূপে আমি আবার ফিরে আসব। আমি ফিরে আসব। এই বলে পরীটি চলে গেল। তাওরাত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এলো। তারা 8ম দিন আমাদের বাড়ি থেকে বিদায় নিলেন এবং তারা খুশি হয়ে দাদাকে অনেক দান দক্ষিণাও দিয়েছিলেন। যদিও তাদের ধন সম্পদের অভাব ছিল না, আমাদেরও যে কম কিছু রয়েছে তেমনও নয়। আমার দাদার একটা গুণ আছে, যদি কোনো বড় মিশন সাকসেসফুল হতো তবে তাদের থেকে তিনি কিছুই নিতেন না। তবে তাওরাতের বাবা মা যেটা দিয়ে গেলেন তা ছিল তার গুরু, যাকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে উৎসর্গ করা। ঘটনাটি বুঝি এখানেই শেষ হয়ে গেল, কিন্তু না, ঘটনার শুরু এখান থেকেই। নিশ্চয়ই আপনার মনে আছে রাসেল ভাই, আমার লেখনের শুরুতে আমি বলেছিলাম আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাই এখানেই ঘটনার শেষ ভেবে কেউ ভুল করবেন না। আমি আসব,
আমি আবারও ফিরে আসব, তবে প্রেমিকা নয়, ভয়ঙ্করী রূপে। পরীটি কিন্তু আবার ফিরে এসেছিল। সময় স্বল্পতার কারণে আমি আজকে কন্টিনিউ করতে পারলাম না, তবে আমি অন্য কোনো দিন পুরো ঘটনাটির দ্বিতীয় অংশ আপনাদের কাছে জানাবো। কেননা এতক্ষণ পরীটির প্রেমময় কাহিনী আপনারা শুনেছেন, তবে এর পরে এর ভয়ঙ্কর রূপকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন, যেটি ঘটেছিল আমার নিজের সঙ্গে। আজও মনে পড়ে সেই সকল দিনের কথা। কেবল জিনদেরই যে ভয়ঙ্কর রূপ হয় তা কিন্তু নয়, পরীরাও ভয়ঙ্কর হতে পারে। তাদের সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকা বিভৎস কুৎসিত চেহারা। কথায় বলে, জিন পরী দেওয়ানা, কেউ হয় না আপনা। আমি আশরাফুল প্লাবন, আমার বাড়ি ফরিদপুরের রাজবাড়িতে এবং আমি গাজীপুর মহানগরের জয়দেবপুরে থাকি। আমি এখান থেকে এই ঘটনাটি শেয়ার করলাম। আর যদি আমার ঘটনাটি ভালো লাগে এবং সিলেক্টেড হয়, অবশ্যই আমাকে জানাবেন। আপনি নিজে ঘটনাটি পড়ে শোনাবেন। আপনার কণ্ঠে শোনার জন্য অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আর এরপরে একটা দিন অবশ্যই স্টুডিওতে ভার্চুয়ালি আপনাদের ঘটনা শোনানোর চেষ্টা করব। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং আশা করছি যে পরপর দুটি ঘটনাই আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সব ধরনের আপডেট পেয়ে যাবেন, কবে কোন দিন কোনটা হচ্ছে সেটা যেমন জানবেন, সেই সাথে আমাদেরকে উৎসাহ দেওয়া হবে, আমরাও যেন সামনের সময়গুলোতে এগিয়ে যাবার সাহস পাই। এবং ফেক চ্যানেলগুলোকে পুরোপুরিভাবে পরিহার করুন। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আমরা যে পরিমাণ কি বলবো যে লিসেনার্স আমাদের ঘটনা শোনেন, সেই পরিমাণ সাবস্ক্রিপশন যদি পেতাম তাহলে আসলে সত্যিই খুশি হয়ে যেতাম। 1 মিলিয়নের পথে আমরা যাত্রা শুরু করেছি। থামতে চাই না, পেছন ফিরে তাকাতে চাই না, যদি আপনারা সঙ্গে থাকেন। এবং এটা যত দ্রুত হবে তত বেশি আমরা বুঝবো যে আপনারা আমাদের সঙ্গে আছেন।